আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বাংলা লেকচার 21-এ। দেখতে দেখতে আমরা 20টা লেকচার শেষ করে ফেলেছি এন্ড আজকে আমরা 21তম ক্লাসে প্রবেশ করেছি। আজকে আমরা 21তম ক্লাসে আলোচনা করব উপসর্গ নিয়ে এবং শব্দ নিয়ে। ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ টপিক দুটো। এই দুটো টপিকের পর আমাদের মোটামুটি ব্যাকরণের আর তেমন গুরুত্বপূর্ণ তেমন কিছুই থাকবে না। তো এই টপিক দুটো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এরপর আমাদের সাহিত্যের কিছু সাহিত্যিক পরিচিতি আমরা ক্লাস করব এন্ড আমরা ক্লাসটা আমাদের বাংলা সিলেবাসটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো আমি বরাবর মতো আবার বলছি যে আমাদের বাকি যে টপিকগুলো রয়েছে আমরা সেই টপিকগুলো শেষ করব, এতে আমাদের যতগুলো ক্লাস লাগে। এবং আমাদের মোটামুটি ইংরেজি ক্লাস অনেক হয়ে গেছে, এরপর জিকে ক্লাসও মোটামুটি অনেক দূর হয়ে গেছে, ঠিক আছে। এরপর গণিত ক্লাসও 20-এর মতো হয়ে গেছে, ওকে 20টার মতো হয়ে গেছে। অলমোস্ট আমাদের কোর্সের ক্লাস কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে। আর দেখতে দেখতে ক্লাসগুলো একেবারে নিয়মিত হচ্ছে, প্রতিদিন ক্লাস যেভাবে আমাদের রুটিনে ক্লাস ছিল সেইভাবে প্রতিদিন ক্লাস হচ্ছে। এই জন্য আমাদের সময় কিন্তু বেশি লাগে নাই, হ্যাঁ, কোর্স একদম শেষের দিকে। তো একেবারে ঈদের পরপরই ইনশাল্লাহ আমরা আরেকটা নতুন রুটিন দিয়ে দিব এবং সেটাই শেষ রুটিন। এবং ঈদের পরপর খুব সম্ভবত 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ কোর্স শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা তাহলে শুরু করি আমাদের আজকের ক্লাস। আমরা আজকে আলোচনা করব উপসর্গ নিয়ে। কি নিয়ে আলোচনা করব? উপসর্গ। তো উপসর্গ কি এই জিনিসটা সম্পর্কে আমরা প্রাথমিকভাবে একটু জানার জন্য চেষ্টা করি। তো উপসর্গ হচ্ছে যে কিছু অব্যয়সূচক শব্দাংশ। কি বলেন? এগুলো হচ্ছে কিছু অব্যয়সূচক, হ্যাঁ, শব্দাংশ। কিছু অব্যয়সূচক শব্দাংশ, ওকে, শব্দাংশ। এখন দেখেন, এই যে উপসর্গ, এটা এমন কিছু অব্যয়সূচক শব্দাংশ। এটা হচ্ছে প্রথম কথা। অর্থাৎ অব্যয়গুলো হচ্ছে যেগুলো নির্দিষ্ট কোনো অর্থ নাই। তার মানে আমরা বলতে পারি যে উপসর্গ তার নিজস্ব কোনো অর্থ নেই। উপসর্গের কি নেই বলেন? উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, ওকে। উপসর্গের কি নেই? নিজস্ব কোনো অর্থ নেই। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, বুঝছেন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, শারমিন শারিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ঠিক আছে। তাহলে দেখেন উপসর্গের কি নাই? নিজস্ব কোনো অর্থ নাই। তাহলে প্রথম কথা হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ। এরপর 2 নম্বর কথা হচ্ছে নিজস্ব কোনো অর্থ নেই, অর্থাৎ উপসর্গের নিজস্ব কোনো অর্থ থাকবে না। কিন্তু এই যে উপসর্গটা আছে সে অন্যের অর্থের পরিবর্তন করে। সে কি করে? নিজের কোনো অর্থ নাই কিন্তু অন্যের অর্থের কি করে? পরিবর্তন করে। তাহলে নিজের কোনো অর্থ নাই কিন্তু সে অন্যের অর্থের পরিবর্তন করে। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে উপসর্গ সবসময় শব্দের শুরুতে বসে। এইখান থেকে এই লাইনটা পরীক্ষাতে প্রশ্ন আসে। উপসর্গ শব্দের কোথায় বসে? শুরুতে বসে। কোথায় বসে বলেন তো? শুরুতে বসে, বুঝছেন? উপসর্গ শব্দের শুরুতে বসে, ঠিক আছে। এই 3টা জিনিস। এখন এখান থেকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, উপসর্গ সবসময় শব্দের শুরুতে বসে। তাহলে আপনারা বলেন তো কোন জিনিসটা শব্দের শেষে বসে? কোন জিনিসটা শব্দের শেষে বসে? কেউ কি জানেন কোন জিনিসটা শব্দের শেষে বসে? শব্দের শেষে বসে প্রত্যয়। প্রত্যয় কোথায় বসে বলেন? প্রত্যয় শব্দের শেষে বসে। প্রত্যয় শব্দের শেষে বসে। প্রত্যয় শব্দের শেষে বসে, ওকে। আর আরেকটা বিষয় আপনাদের হচ্ছে ওই যে পূর্ণাঙ্গ মডেল টেস্ট গুলো হচ্ছে, এক্সাম গুলো আমরা নেওয়া শুরু করব, কিন্তু উপস্থিতি তো খুবই জঘন্য অবস্থা। আপনাদের লাইভ ক্লাস করেন না। আই ডোন্ট নো যে এক্সাম গুলো আসলে সবাই দিবে কিনা। হয়তো এক্সামও 5-6 জন দিবে। যদি এক্সামও 5-6 জন দেয় তাহলেও হচ্ছে আমরা এক্সাম গুলো নিয়ে নিব, যাদের দরকার তারা এক্সাম গুলো দিবে এবং এক্সাম গুলোর জন্য আমি একটা রুটিন আপনাদেরকে করে দিব। সেই অনুযায়ী আমাদের এক্সাম গুলো হচ্ছে চলবে। এক্সাম গুলো আমরা শেষ করে ফেলবো, কারণ কোর্স তো শেষের দিকে। ওকে, তাহলে এবার আসেন আমরা একটু দেখি। ধরেন আমি একটা শব্দ লিখলাম, এই শব্দটা হচ্ছে হার। এখন এই হার শব্দের তো নির্দিষ্ট অর্থ আছে, তাই না? হারের অনেক অর্থ হতে পারে। হারের অর্থ হতে পারে খেলার হার, গলার হার, তাই না? টাকার হার, এত হারে এত টাকা। অঙ্কে আমরা যে হার ব্যবহার করি।
এখন দেখেন এই হার শব্দ এটা নির্দিষ্ট একটা অর্থ আছে, কিন্তু দেখেন এই হার শব্দের আগে আমি যদি কিছু উপসর্গ যুক্ত করি, যেমন দেখেন উপহার, এখন দেখেন এই যে উপহারটা যে বসালাম, এই উপহার বসানোর সাথে সাথে এই যে দেখেন এই হারের অর্থ পরিবর্তন হয়ে গেছে। দেখেন হার আর উপহার কিন্তু এক জিনিস না। তাহলে দেখেন ওই যে আমি যে এখানে যে প্রথমে যে উপসর্গটা যে ব্যবহার করলাম এই উপসর্গের কি অর্থ আছে বলেন তো? এই উপসর্গের উপসর্গের ঠিক আছে কোনো অর্থ নাই। এই উপসর্গের এই উপসর্গের কি নাই বলেন? কোনো অর্থ নাই। তাহলে যেই উপসর্গ এই যে এটার কোনো নির্দিষ্ট কোনো অর্থ নাই, যেহেতু এটার কোনো নির্দিষ্ট অর্থ নাই, কাজেই আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে উপসর্গ, এবং এটা স্বাধীন শব্দের পূর্বে বসছে। এই যে দেখেন এটা অব্যয়সূচক শব্দাংশ, নিজস্ব কোনো অর্থ নাই, হ্যাঁ অন্য অর্থ পরিবর্তন করে। দেখেন হার শব্দের অর্থ পরিবর্তন করছে, শব্দের শুরুতে বসে, এই যে হারের শুরুতে দেখেন বসছে। এরকম দেখেন হতে পারে অনা, তাহলে অনা যুক্ত করলাম হয়ে গেল অনাহার। এখন দেখেন হার এক জিনিস, অনাহার আরেক জিনিস। এখন এই যে অনা উপসর্গ আছে এটা কিন্তু নির্দিষ্ট কোনো অর্থ নাই। এরপর দেখেন এই যে আমি প্র যুক্ত করলাম হয়ে গেল কি প্রহার। দেখেন এই যে প্র এটার কোনো অর্থ নাই, কিন্তু হারের আগে যুক্ত হয়ে প্রহার দ্বারা কিন্তু সম্পূর্ণ নতুন একটা শব্দ গঠিত হয়েছে। তাহলে হোপফুলি আমরা বুঝতে পারছি আসলে উপসর্গ কিভাবে কাজ করে। হ্যাঁ, অর্থাৎ উপসর্গগুলো এদের নির্দিষ্ট কোনো অর্থ নাই, কিন্তু এরা স্বাধীন শব্দের পূর্বে বসে এরা কি করে? স্বাধীন শব্দের অর্থের পরিবর্তন করে। কি করে বলেন? স্বাধীন শব্দের অর্থের পরিবর্তন করে। তাহলে এইবার আমাকে একটু বলেন তো উপসর্গের বেসিক কথাটা কি আপনারা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? উপসর্গের বেসিক থিমটা কি বোঝা গেছে? আমাকে একটু বলেন তো উপসর্গ কি বুঝতে পারছেন না বুঝেন নাই? বলেন। একটু আলোচনা থেকে উপসর্গ কি বোঝা গেছে? অর্থাৎ উপসর্গগুলো তাদের অর্থ থাকবে না, কিন্তু তারা সবসময় একটা অর্থবোধক শব্দের আগে বসবে, এবং সেই অর্থবোধক শব্দের আগে বসে কি করবে? শব্দের অর্থের পরিবর্তন করবে। ওকে, শারীন বলছে ক্লিয়ার, বিথি ক্লিয়ার, ওকে, বরকতুল্লাহ ক্লিয়ার, ওকে ফাইন। তাহলে আমরা একটু সামনে যাই। এবার আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে উপসর্গের অর্থ, উপসর্গের প্রকার। উপসর্গ সাধারণত তিন ধরনের। একটা হচ্ছে সংস্কৃত উপসর্গ, সংস্কৃত বা এটাকে তৎসম একই জিনিস, তৎসম বা সংস্কৃত উপসর্গ রয়েছে 20টা। কয়টা? 20টা। আর বাংলা উপসর্গ রয়েছে 21টা। বাংলা উপসর্গ কয়টা? 21টা। ওকে। আর বিদেশি উপসর্গের বেশ কিছু প্রকার আছে। বিদেশি উপসর্গ, এই বিদেশি উপসর্গের ভিতরে ফার্সি উপসর্গ রয়েছে 10টা। ফার্সি কয়টা? 10টা। তাহলে বিদেশি উপসর্গের মধ্যে ফার্সি উপসর্গ আবার 10টা, আরবি উপসর্গ 4টা, আবার কেউ কেউ 6টাও বলেন। এরপর আসেন, এরপর হচ্ছে ইংরেজি উপসর্গ 4টা, এরপর হিন্দি বা উর্দু উপসর্গ 1টা, আর এই একটা হচ্ছে হর। এই একটা কি? হর। বুঝছেন? আচ্ছা, এরপর আসেন ইংরেজি উপসর্গ 4টা। এগুলো কি? হাফ, সাব, ফুল। তারপর হচ্ছে কি? হাফ, সাব, ফুল। আরেকটা কি জানি? হাফ, সাব, ফুল, ভুলে গেলাম তো আরেকটা। একটু কার কাছে বই থাকলে একটু বলেন তো, দেখেন পারেন কিনা। আচ্ছা, হাফ, সাব, ফুল, এই উপসর্গটা আমি প্রায় সময় ভুলে যাই। আচ্ছা, একটু দেখে একটু বলেন। ওকে। এরপর হচ্ছে আরবি উপসর্গ 5টা বা 6টা, 4টা বা 6টা, যেমন আম, খাস, লা, গর। আরো 2টা আছে, একটা হচ্ছে বাজে আর একটা হচ্ছে খয়ের। বাজে আর একটা হচ্ছে খয়ের। একটা ইংরেজি উপসর্গ আরেকটা কেউ একটু বলেন তো। হাফ, সাব, ফুল, হেড। হেড, হেড, থ্যাংক ইউ। হেড কেউ তো বলেন নাই এখনো। হেড। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে মোটামুটি বিষয়। ঠিক আছে, তাহলে আরবি 4টা বা 6টা। আম, খাস, লাগর, বাজে, খয়ে। আম, খাস, লাগর, বাজে, খয়ে। আর ফার্সি উপসর্গ হচ্ছে 10টা। কয়টা? ফার্সি উপসর্গ 10টা। তো এই 10টা আপনি একটা কৌশল দিয়ে মনে রাখতে পারেন। কি কৌশল? কৌশলটা হচ্ছে এরকম যে ফরাসি দেশের বর বলেছে, বর বলেছে ফি বছর, ফি বছর বদনিমের, বদনিমের দরকার কমবে না। বুঝছেন? আচ্ছা, তো এখান থেকে আমরা এগুলো বের করতে পারি। যেমন এই যে বর, এটা একটা উপসর্গ। বর 1 নাম্বার।
ওকে, এরপর আসেন 2 নাম্বার, এই যে বলেছের ব, এটা একটা উপসর্গ। 3 নাম্বার, এই যে ফি, এটা একটা উপসর্গ। এরপর আসেন 4 নাম্বার, এই যে বদ, এটা একটা উপসর্গ। ওকে, এরপর আসেন 5 নাম্বার, এই যে নিম, এটা একটা উপসর্গ। ওকে, আচ্ছা, এরপর আসেন 6 নাম্বার, দর, এটা একটা উপসর্গ। এরপর আসেন 7 নাম্বার, কার, এটা একটা উপসর্গ। এরপর আসেন 8 নাম্বার, কম, এটা একটা উপসর্গ। এরপর 9 নাম্বার, বে একটা উপসর্গ। 10 নাম্বার, না একটা উপসর্গ। এই যে বে একটা উপসর্গ, না একটা উপসর্গ। তাহলে এইখান থেকে আমরা আমাদের উপসর্গগুলোর যে আমরা 10টা সেটা আমরা বের করে ফেললাম। ফরাসি দেশের বর বলেছে ফি বছরও বদনিমের দরকার কমবে না। বর, ব, ফি, বদনিম, দরকার কমবে না। তাহলে এই হচ্ছে আমাদের 10টা উপসর্গ, ঠিক আছে? আচ্ছা, এইবার আমাদের তো মোটামুটি এই যে বিদেশি উপসর্গ যেটা, এটা মোটামুটি ক্লিয়ার। এখন বাংলা হচ্ছে 21টা, আর তৎসম বা সংস্কৃত হচ্ছে কয়টা? 20টা। তৎসম বা সংস্কৃত কয়টা বলেন? 20টা। তো চলেন আমরা সেইগুলো একটু পড়ি। এইখানে দেখেন, বাংলা উপসর্গ মনে রাখার টেকনিক। বাংলা উপসর্গ মনে রাখার টেকনিক, আমরা এখন এই টেকনিকটা নিয়ে একটু আলোচনা করি। অর্থাৎ এখান থেকে আপনি খুব ইজিলি বাংলা উপসর্গগুলো মনে রাখতে পারবেন। আমরা কিন্তু জানি বাংলা উপসর্গ হচ্ছে কয়টা? 21টা। বাংলা উপসর্গ, এখানে অনেকের কনফিউশন তৈরি হয়। বাংলা হচ্ছে 21টা, যখন তৎসম বা সংস্কৃত বলবে তখন হচ্ছে 20টা। কয়টা? 20টা। ওকে, যেমন খেয়াল করে দেখেন যে এখানে একজন কাছে একটা পত্র লিখতেছে, সুহাস, আদর নিবি তুই আমাদের অজপাড়ার গায়ের আশা ও ভরসা। হ্যাঁ, রাম ছাগলদের অনাচার কুকথাও আর চোখে তাকানোকে পাত্তা দিবি না, তোর জন্য আবডাল 49টা পাতিলেবু। হ্যাঁ, ও কদবেল পাঠালাম, অচেনা জায়গায় মন আনসার করলে খেয়ে নিস ইতি অগারাম। তাহলে এখান থেকে আমরা মোটামুটি আমাদের যে উপসর্গ যেগুলো রয়েছে সেগুলো আমরা সেগুলো আমরা এখান থেকে মনে রাখতে পারি। বুঝতে পারছেন? তাহলে দেখেন সুহাস, এই যে দেখেন সু, এরপর দেখেন এই যে হা, এরপর দেখেন দন্তস, এখানে 3টা উপসর্গ। আদরের এই যে দেখেন আ একটা উপসর্গ, নি একটা উপসর্গ, বি একটা উপসর্গ। হ্যাঁ, অজপাড়ার অজ একটা উপসর্গ, ঠিক আছে? এরপর খেয়াল করে দেখেন এই যে ভর একটা উপসর্গ, সা একটা উপসর্গ। ওকে, এই যে রাম ছাগলের রাম একটা উপসর্গ, অনাচারের অনা একটা উপসর্গ, কুকথার কু একটা উপসর্গ, আর চোখের আর, এই আর এটা একটা উপসর্গ, ঠিক আছে? এরপর দেখেন আবডালের আব একটা উপসর্গ, এরপর 49-এর উনো একটা উপসর্গ, পাতিলেবুর পাতি একটা উপসর্গ, কদবেলের কদ এটা একটা বাংলা উপসর্গ, ঠিক আছে? এরপর দেখেন, হ্যাঁ, এরপর হচ্ছে আনসানের আন একটা উপসর্গ, ঠিক আছে? ইতি একটা উপসর্গ, অগা একটা উপসর্গ। তো এইভাবে মোটামুটি এখান থেকে আমরা যে 20টা 21টা উপসর্গ এগুলো মনে রাখতে পারি। এখানে একটা উপসর্গ মিস্টেক হয়েছে, যেটা বলেন এই যে অচেনার অ একটা উপসর্গ। হ্যাঁ, তাহলে এই যে দেখেন এখানে মোটামুটি আমাদের যে 21টা উপসর্গ আছে সেগুলো সু, হাস, আ, রি, বি, অজ, ভর, সা, অনা, কু, এরপর হচ্ছে আর, আব, উনো, পাতি, কদ, অ, আন, ইতি, অগারাম। এগুলো হচ্ছে মানে বাংলা উপসর্গ আমাদের যে 21টা আছে। এখন এই 21টা উপসর্গ আপনি এখান থেকে হোক, বই থেকে হোক, যেভাবেই হোক আপনাকে মুখস্থ করতে হবে। অর্থাৎ এই 21টা উপসর্গ মুখস্থ করার কোনো রূপ কোনো বিকল্প নেই। এই 21টা উপসর্গ মুখস্থ করার কোনো রূপ কোনো বিকল্প নেই। ওকে, আচ্ছা, এইবার দেখেন এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসছে। এই যে 27তম বিসিএস এর প্রশ্ন আসছে, বাংলা ভাষায় কতটি খাঁটি বাংলা উপসর্গ রয়েছে বলেন তো? এই প্রশ্নটা উত্তর করেন তো, যে বাংলা ভাষায় কতটি খাঁটি বাংলা উপসর্গ রয়েছে। দেখেন তো পারেন কিনা। কয়টা বলেন? ভেরি গুড। তাহলে কয়টা? খাঁটি বাংলা উপসর্গ 21টা। এরপর দেখেন কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে। এটা আসছে 32তম বিসিএস। এখন এইটা একটু সলভ করেন যে কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে। এই যে দেখেন আমি যে বলছি উপসর্গগুলো মুখস্থ করা লাগবে, এটা আপনি বাংলা উপসর্গ মুখস্থ না করলে এই প্রশ্নের উত্তর করা আপনার পক্ষে কখনোই পসিবল না। কি এই প্রশ্নের উত্তর করা কখনোই কি না? পসিবল না। এটা কি হবে বলেন? আচ্ছা, এখন দেখেন আমরা জানি যেহেতু উপসর্গে শুরুতে থাকে, এখন দেখেন এই যে এখানে পড়া, এটা কোনো উপসর্গ না, তাই না? মানে বাংলা উপসর্গ না। অভি, আপনি অভি উপসর্গ ওই ছন্দে কোথাও পান নাই।
পরি এটাও পান না। ওই যে আমরা বলেছি রাম ছাগলদের অনাচার, এই অনাচারের অনা, তার মানে অনা এটা বাংলা উপসর্গ। ওকে, সো এখানে রাইট অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, গেল। এবার আসেন আমাদের সংস্কৃত বা তৎসম যে 20টা উপসর্গ রয়েছে আমরা সেইগুলো এখান থেকে মনে রাখতে পারি। সংস্কৃত বা তৎসম 20টা উপসর্গ আমরা এখান থেকে কি করতে পারি, মনে রাখতে পারি। সংস্কৃত বা তৎসম 20টা উপসর্গ এখান থেকে ইজিলি মনে রাখা যায়। তো এখানে দুইটা বোনের কাহিনী তুলে ধরা হয়েছে। একটা বোনের নাম হচ্ছে ওপি, আর একটা বোনের নাম হচ্ছে অভি। তাহলে ওপি ও অভি দুই বোন। এরপর দেখি নিরক্ষর অভি সুচরিত্রের অধিকারী। নিরক্ষর অভি সুচরিত্রের অধিকারী। অতি দূরে আমেরিকা প্রবাসীর প্রতিদিন বিচরণ করে উপনেতার দরবারে। ঠিক আছে, অপির এই উৎপীড়ন নিবারণ করতে না পেরে মোবাইলে তাকে অপমান করলো অভি। পরাজয়ের সমপরিমাণ অবমাননা সহ্য করতে না পেরে দেশে আগমন করলো অপি। তার এই অনুতাপে খুশি হলো সবাই। তো এখানে খেয়াল করে দেখেন, এই যে দেখেন ওপি এটা একটা সংস্কৃত বা তৎসম উপসর্গ, অভি এটা একটা সংস্কৃত বা তৎসম উপসর্গ, নীর এটা একটা সংস্কৃত বা তৎসম উপসর্গ, অভি এটা একটা তৎসম উপসর্গ যেটা আমরা একটু আগে দেখেছি, সু এটা একটা উপসর্গ, অধি এটা একটা উপসর্গ, অতি এটা একটা উপসর্গ, দূর এটা একটা উপসর্গ, আমেরিকার এটা একটা উপসর্গ, প্রবাসীর এটা একটা উপসর্গ, প্রতিদিনের প্রতি একটা উপসর্গ, বিচরণের একটা উপসর্গ, উপনেতার একটা উপসর্গ, এরপর হচ্ছে দরবারের দর এটা একটা উপসর্গ, এরপর খেয়াল করুন উৎপীড়নের এটা একটা উপসর্গ, হ্যাঁ, নিবারণের এটা একটা উপসর্গ, এরপর হচ্ছে অপমানের এটা একটা উপসর্গ, পরাজয়ের একটা উপসর্গ, সমপরিমাণ একটা উপসর্গ, অবমাননার এটা একটা উপসর্গ। ঠিক আছে, তারপর হচ্ছে আগমনের একটা উপসর্গ, অনুতাপের একটা উপসর্গ। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এই যে এখানে দেওয়া আছে এই যে অপি অভি নীর সু অধি অতি দূর, এরপর হচ্ছে কি প্রতি বি উপ উত, এরপর হচ্ছে নি অপ পরা সম পরি অব অনু। তাহলে এইগুলো কি, এগুলো হচ্ছে আমাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ যে 20টা। আবার বলছি বাংলা উপসর্গ 21টা, তৎসম বা সংস্কৃত উপসর্গ যখন বলবে তখন সেক্ষেত্রে আমাদের উত্তর হবে কয়টা বলেন, 20টা। ওকে, আর বাংলা 21টা। এখন দেখেন এই জায়গাটা থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসছে, অপ কি ধরনের উপসর্গ, 30তম বিশেষ। তার মানে বুঝতে পারতেছেন প্রশ্ন কত স্টাইলে আসতে পারে। একটা শব্দ দিয়ে বলবে এখানে কোন ধরনের উপসর্গ আছে, অথবা একটা উপসর্গ দিয়ে বলবে এখানে এটা কোন ধরনের উপসর্গ। তো বিভিন্ন টাইপে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বিভিন্ন টাইপে আমাদের পরীক্ষা কি আসতে পারে, প্রশ্ন আসতে পারে। এটা উত্তর করা। আচ্ছা দেখেন, প্রথম শব্দ হচ্ছে অপ। এখন অপ সংস্কৃত বাংলা বিদেশি মিশ্র। এখন মিশ্র উপসর্গ বলতে কিছু নাই, তাই না? তার মানে আপনি অপশন ডিটা বাদ দিয়ে দিতে পারেন। বিদেশি উপসর্গের ভিতরে আমরা অপ কখনোই পড়ি নাই, তার মানে হয় সংস্কৃত হবে না হলে বাংলা হবে। এখন সংস্কৃততে আমরা পড়েছি ওই যে অপমান, অপমানে ছন্দের মধ্যে অপমান একটা শব্দ ছিল, সেখানে অপ এটা একটা উপসর্গ, রাইট? তার মানে এই যে অপ আছে এটাকে আমরা উত্তর করতে পারি। এবার আসেন একটু সলভ করেন তো, দেখেন পারেন কিনা। পরা অপ কি ধরনের উপসর্গ, দ্রুত এটা একটু উত্তর করেন। কি হবে বলেন তো? এটা পরা অপ, বুঝতে পারতেছেন? আপনি যদি এই 3টা উপসর্গের মাঝখান থেকে একটা উপসর্গও যদি পারেন, কি যদি একটা উপসর্গও যদি পারেন তাহলে কিন্তু আপনি উত্তর করতে পারবেন, কারণ একটা যে উপসর্গ হবে বাকিগুলো অবশ্যই একই উপসর্গ হবে। বুঝছেন? তাহলে এটা কি হবে বলেন, সংস্কৃত, অর্থাৎ অপশন খ। তাহলে মোটামুটি এইটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার। এখন একটা ইনফরমেশন আপনাদেরকে একটু মনে রাখতে হবে, একটা ইনফরমেশন মনে রাখতে হবে। 4টা উপসর্গ রয়েছে যেগুলো বাংলা সংস্কৃতের ভিতরে কমন। 4টা উপসর্গ, সেগুলো হচ্ছে কি আ, সু, বি, নি। এই যে 4টা দেখবেন, এই 4টা বাংলাতেও আছে, মানে ওই 20টার বাংলা 21টার ভিতরে আছে, প্লাস তৎসম যে 20টা আছে সেগুলোর ভিতরে আছে। তাহলে কমন উপসর্গ কয়টা বলেন? 4টা। কি? আ, সু, বি, নি। কমন উপসর্গ কয়টা? 4টা। কি কি? আ, সু, বি, নি।
আ সু বি নি, আ সু বি নি, আ সু বি নি, এই চারটা কমন, ঠিক আছে? এটা একটু মনে রাখবেন। এইবার আসেন, একটা শব্দ দিয়ে প্রায়শই আমাদেরকে বলে যে এই শব্দে কয়টা উপসর্গ আছে সেটা বের করার জন্য। তো শব্দ থেকে উপসর্গ বের করার কিছু কৌশল আমি আপনাদেরকে এখন শিখাই দিব, যেগুলো দিয়ে আপনি খুব ইজিলি আপনি এখান থেকে কি করতে পারবেন, আপনি এগুলো নির্ণয় করতে পারবেন। যেমন একটা শব্দটা হচ্ছে অনুসন্ধান। এখন এই অনুসন্ধান শব্দে কয়টা উপসর্গ আছে এটা আপনাকে বের করতে হবে। তো আবার বলছি, পরীক্ষায় প্রায়শই এই ধরনের পরীক্ষাতে প্রশ্ন আসে যে একটা শব্দ দিবে, একটা শব্দ দিয়ে বলবে এই শব্দে কয়টা অনুসর্গ আছে, কয়টা উপসর্গ আছে সেটা আপনি বের করবেন। ওকে, কথা কি বুঝতে পারছেন? তাহলে দেখেন এই যে একটা শব্দে কতটা কি আছে, একটা শব্দে কতটা উপসর্গ আছে সেটা বের করতে হবে। তো এটার জন্য অনেকগুলো টেকনিক আছে, আমি সেই টেকনিকগুলো বলছি। প্রথমত যে নাসিক্য বর্ণগুলো তো আপনি চিনেন, তাই না? ইয়, উ, এরপর হচ্ছে কি মূর্ধন্য ন, এরপর হচ্ছে দন্ত ন, এরপর হচ্ছে ম, এরপর হচ্ছে আপনার কি অনুস্বার। এগুলো থাকলে আপনি সেখানে একটা ম আনবেন। এই নিয়মটা দেখেন, খেয়াল করে দেখেন, এই নিয়মটা কিন্তু আমরা সন্ধিতেও পড়ছি। এখন উপসর্গ বের করার ক্ষেত্রে আপনি এই নিয়মটা অ্যাপ্লাই করবেন, হয়ে যাবে। তাহলে দেখেন অনুসন্ধানের ভিতরে দেখেন অনু, এটা একটা উপসর্গ। এরপর দেখেন এই যে সন্ধান, এখানে দেখেন দন্তন আছে, তাহলে দন্তন তো নাসিক্য বর্ণ, তাহলে একটা জায়গায় ম আনেন, তাহলে কি হবে সম। এই যে দেখেন, আর দান এটা হচ্ছে মূল শব্দ। ওকে, তাহলে অনুসন্ধানে অনু এটা একটা উপসর্গ, সম এটা একটা উপসর্গ। আচ্ছা বলেন তো কিভাবে আমি এখান থেকে উপসর্গ বের করলাম, আপনি কি সেটা কি বুঝতে পারছেন? বলেন তো, বলেন বুঝছেন কিনা। অর্থাৎ এই অনুসন্ধান শব্দে কিভাবে দুইটা উপসর্গ হলো, একটু পর্যন্ত কি বুঝছেন? বলেন, অনুসন্ধান শব্দে কিভাবে দুইটা উপসর্গ হলো, আমরা আশা করি এটা বুঝতে পারছি। আচ্ছা, এরপর আসেন আমরা দেখব যদি বফালা থাকে, কি থাকে বলেন, বফালা। এই বফালা থাকলে সেক্ষেত্রে রস্যকার আসে। দেখেন সন্ধিতে এই নিয়মটা আমরা পড়েছি, এই বফালা থাকলে রস্যকার আসে। যেমন খেয়াল করে দেখেন এই যে স্বাগত, এখন স্বাগত এটা সন্ধি বিচ্ছেদ করেন, ওই যে বফালা থাকলে রস্যকার, সুযোগ আগত, তাই না? সুযোগ আগত, তার মানে এখানে উপসর্গ দুইটা, একটা স, দেখেন স, আবার বলেন, আবার বলবো, বলছে যে নাসিক্য বর্ণগুলো আপনি কি সন্ধির ক্লাস আর ধ্বনিযুক্তের ক্লাস করছেন? করলে তো এই কথা বলতেন না। ইয়, উম, মূর্ধন্য, দন্তন, ম, অনুসার, এগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। এই নাসিক্য বর্ণগুলো থাকলে ম আসবে। তাহলে অনুসন্ধান শব্দের ভিতরে এই যে অনু, এটা একটা উপসর্গ, তাই না? আমরা জানি, আমরা উপসর্গগুলো মুখস্থ করলে আমরা পারবো। অনু এটা একটা উপসর্গ। এরপর আসেন এই যে এখানে দেখেন সন্ধানের, এই যে দেখেন একটা নাসিক্য বর্ণ দন্তন আছে, তাহলে দন্তন থাকলে আপনি সেখানে ম আনেন, সম। দেখছেন? তাহলে অনু একটা আর সম একটা, শেষ দুইটা। আচ্ছা, এরপর আসেন এখানে, তাহলে স্বাগত, এই যে বফালা থাকলে সেখানে রস্যকার আসবে, তাহলে এখানে সু এটা একটা উপসর্গ, আর এই যে আ এটা একটা উপসর্গ, আর গত এটা হচ্ছে মূল শব্দ। যেহেতু উপসর্গ সবসময় মূল শব্দের আগে বসে, তাহলে এই যে স্বাগত শব্দ উপসর্গ কয়টা? দুইটা। এখন সন্ধিতে আমরা আরো একটা নিয়ম পড়ছি, যদি জফালা থাকে তাহলে রস্যিকার আসে, যদি জফালা থাকে তাহলে কি আসে বলেন, রস্যিকার আসে। এটা আমরা জানি, ঠিক আছে? তাহলে আমরা খেয়াল করতে হবে আমাদেরকে যে যদি কি থাকে, জফালা থাকে তাহলে রস্যিকার আসে। কি বলছি, রস্যিকার আসে, ঠিক আছে? যেমন খেয়াল করে দেখেন অত্যাবশ্যক, অত্যাবশ্যক। এবার বলেন তো এইখানে কয়টা উপসর্গ আছে, আপনারা নিজেরাই বের করেন, আমি সূত্র দিয়ে দিছি, এখন আপনারা বের করেন যে এই অত্যাবশ্যক শব্দে কয়টা উপসর্গ আছে বলেন তো। বলেন। কয়টা পারতেছেন না? পারেন না এতজন, কেউই পারেন না এটা? আচ্ছা, না পারাটাই স্বাভাবিক, কারণ পড়াশোনা করেন না। দেখেন এই যে জফালা থাকলে রস্যিকার, তাহলে কি রস্যিকার থাকলে অতি, এরপরে যে এখানে যোগ সরেয়া, এই যে আ, দেখছেন অতি যোগ আ, তার মানে এখানে দুইটা উপসর্গ, তাহলে দুইটা উপসর্গ। এবার দেখেন আমাদেরকে যদি বাক্য থেকে যদি উপসর্গ বের করতে দেয় তাহলে সেটাও কিন্তু পারা যাবে, যদি আপনি শব্দ থেকে উপসর্গ বের করেন। যেমন এখানে বলছে বাক্য থেকে উপসর্গ নির্ণয়, এখন এটা পারার কথা। অনতি বিলম্বে সম্রাট সৈন্য সমবেহারে
দুর্গম মরুপথে অভিযান করলে। ও তো এখানে দেখেন একটা একটা শব্দ, এই যে দেখেন অন এটা একটা উপসর্গ, তাই না? অন, বি এটা একটা উপসর্গ। তো একটা জিনিস মনে রাখবেন, দুইটা উপসর্গের মাঝখানে যদি কোনো শব্দাংশ থাকে তাহলে সেখানে আপনি যদি স্বরেয় যুক্ত করে দেন তাহলে আরো একটা উপসর্গ পাবেন। কথা কি বোঝা গেছে? আমি আরেকবার বলতেছি, দুইটা উপসর্গের মাঝখানে যদি কোনো শব্দাংশ থাকে তাহলে সেখানে স্বরেয় বসে দিলে আরেকটা উপসর্গ পাবেন। যেমন দেখেন এই যে অন এটা একটা উপসর্গ, বি এটা একটা উপসর্গ। এখন এই যে মাঝখানে যে তি আছে, এই তি কিন্তু উপসর্গ না, তাই না? তাহলে এই যে বলছি শব্দাংশ আছে, তাহলে স্বরেয় বসাই দিন, স্বরেয় যোগ তি। এবার দেখেন অতি, এবার দেখেন আপনি এখানে অতি একটা উপসর্গ। তার মানে এই অনতি বিলম্বে শব্দ থেকে আমরা তিনটা উপসর্গ বের করলাম। কিভাবে? অন একটা উপসর্গ, বি একটা উপসর্গ, মাঝখানে আছে তি। এই যে তি আছে, এই তিটাতে আমরা যদি খেয়াল করে দেখি, এটা যেহেতু শব্দাংশ, এখানে আমরা স্বরেয় বসাই দিলাম, স্বরেয় বসাই দেওয়ার কারণে এখানে আমরা আরেকটা উপসর্গ পাইলাম। তাহলে কি হয়ে গেল? হয়ে গেল অতি। বুঝতে পারছেন? তাহলে দেখেন অনতি বিলম্ব। এরপর দেখেন এই যে খেয়াল করে দেখেন সম্রাট, এখানে কোনো উপসর্গ নাই, ঠিক আছে? এটা মূল শব্দ, সম্রাট এটা কিন্তু মূল শব্দ। সৈন্য, এরপর হচ্ছে সমবিবেহার, এই যে দেখেন এখানে সম। এরপর দেখেন এই যে জফলা থাকলে রসিকার, এই যে সম এটা একটা উপসর্গ, জফলা থাকলে রসিকার, এই যে দেখেন এখানে বি আর একটা উপসর্গ পাইলেন, তাই না? আচ্ছা, এরপর দেখেন এই যে দেখেন দুটো উপসর্গের মাঝখানে একটা শব্দাংশ আছে, সেটা কি? ভি। তাহলে এখানে আজকে স্বরীয় যুক্ত করে দেন, অভি, দেখেন আরেকটা উপসর্গ পাইছেন। এরপরে যে দেখেন আ এটা একটা উপসর্গ, তাহলে সম অভি বি আ, এখানে চারটা উপসর্গ। দুর্গমের দূর একটা উপসর্গ, অভিযানের অভি একটা উপসর্গ। তাহলে এখানে মোট উপসর্গ আছে 9টা। কয়টা? 9টা। আচ্ছা বলেন তো বুঝছেন কিনা কিভাবে আপনি বাক্য থেকে উপসর্গ বের করলেন? বলেন তো এটা বুঝছেন কিনা কিভাবে আপনি বাক্য থেকে উপসর্গ বের করলেন? বুঝছেন কিনা বলেন তো? বলেন, বাক্য থেকে উপসর্গ বের করার কৌশল কি ক্লিয়ার না বুঝেন নাই? বুঝছেন? বুঝছেন? ওকে, বরকতুল্লাহ। জি, বাকিরা বুঝেন নাই? আচ্ছা, এরপর আসেন আমরা একটু সামনে পরে যাই। হ্যাঁ, তো এখানে খেয়াল করে দেখেন, এখানে বলছে যে দুর্নীতির কারণ অনুসন্ধান অত্যাবশ্যক। এই বাক্যে কতটুকু উপসর্গ আছে? এখন দেখেন দুর্নীতিতে আমরা আগেও জানি দূর একটা উপসর্গ, অনুসন্ধানের অনু একটা উপসর্গ, সময় একটা উপসর্গ, আমরা আগে এটা সলভ করছি। অত্যাবশ্যকের অতি একটা উপসর্গ, আ একটা উপসর্গ, তাই না? তাহলে এখানে মোট একটা দুইটা, এখানে মোট 5টা উপসর্গ। ওকে, দেখছেন এই যে শব্দ থেকে আমরা কি করছি বলেন, উপসর্গগুলো খুব ইজিলি বের করে ফেলছি। এরপর দেখেন এখানে খেয়াল করে দেখেন, অনতি বৃহৎ নিরাপদ হরিণ সংহারে রাজা নিবৃত্ত হইলেন। ঠিক আছে, দেখেন তাহলে দেখেন এখানে এই যে অনতি, অন, হ্যাঁ, এরপর দেখেন এই যে তি, এই যে বৃহৎ এটা হচ্ছে মূল শব্দ। তাহলে এই যে দেখেন অন এটা একটা শব্দ, আর এই যে দেখেন মূল শব্দ। এখন তার মানে এই যে মাঝখানে যেটা আছে এটা একটা উপসর্গ হবে। এই জন্য এখানে আপনি স্বরীয় যুক্ত করে দিয়েছেন। কি হয়ে গেছে দেখেন, অতি। কি হয়েছে বলেন তো? অতি হয়েছে, রাইট? তাহলে দেখেন এই যে অনতি বৃহৎ, তার মানে অন একটা উপসর্গ, অতি একটা উপসর্গ। এরপর দেখেন নিরাপদ, এই যে নীর এটা একটা উপসর্গ। এরপর দেখেন এই যে এখানে এই যে রাত এটা যদি মূল শব্দ হয়, তাই না? তাহলে এই যে অপ এটা আরেকটা উপসর্গ, এখানে স্বরীয় যুক্ত করে আরেকটা উপসর্গ পাইলেন, তাহলে নির যোগ অপ। এরপর যে সংহারে এই যে অনুসারে জায়গা আপনি যদি ম দেন তাহলে সম হবে, নিবৃত্তের কি হবে? নি হবে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি এখানে 6টা উপসর্গ। কয়টা উপসর্গ বলতো? 6টা উপসর্গ। এরপর আসলে আরো একটা প্রশ্ন দেখি, যে সমাগত সুধীজনের সদর সম্ভাষণ ও অভিনন্দন জানানো হলো। তাহলে দেখেন সমাগত, এই যে দেখেন সম একটা উপসর্গ, এরপর দেখেন আ একটা উপসর্গ, সুধীর সু একটা উপসর্গ, সাদরের সা একটা উপসর্গ, সম্ভাষণের সম একটা উপসর্গ, অভিনন্দনের কি? অভি এটা একটা উপসর্গ, অভিনন্দনের অভি এটা একটা উপসর্গ। তাহলে এখানে মোট 6টা উপসর্গ আছে। ওকে, এবার দেখেন আমরা একটু 39তম বিসিএস এর একটা প্রশ্ন সলভ করি। প্রশ্নটা হচ্ছে কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত? বলেন তো কোন শব্দটা উপসর্গ দিয়ে গঠিত? একটু প্রশ্নগুলো সলভ করেন, কোন শব্দটা উপসর্গ দিয়ে গঠিত? দেখেন পারেন কিনা। আচ্ছা, এখানে হচ্ছে আশার, আঘাটা, তারপর হচ্ছে আয়না, এরপর হচ্ছে আনন। দেখেন পারেন কিনা এটা। ভেরি গুড। আচ্ছা, আপনারা নিশ্চয়ই জানেন যে মানে উপসর্গ হবে এমন শব্দ যেটা স্বাধীন একটা অর্থবোধক শব্দের আগে বসবে। এখন দেখেন
আষাঢ় থেকে যদি আটা উঠাই দেন তাহলে থাকে সার, এই সারের কোনো অর্থ নাই। এরপর দেখেন 3 নাম্বার, দেখেন আয়না, আটা উঠাই দিলে হবে কি অনা, এখন এটার কোনো অর্থ নাই। আনন তেমনি ভাবে কোনো অর্থ নাই, তার মানে রাইট অ্যান্সার কিন্তু খ। অর্থাৎ আঘাটা, আঘাটাতে দেখেন আপনি সরাইটা উঠাই দিলে ঘাটা, এই ঘাটা মূল শব্দের আগে এটা বসেছে, তার মানে রাইট অ্যান্সার খ। এরপর আসেন নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ? ইতিহাস, এরপর হচ্ছে কি উপমন্ত্রী, প্রশংসা, গরমিল, এটা পারবেন, সহজ প্রশ্ন। দেখেন তো পারেন কিনা। নিচের কোনটি বাংলা উপসর্গ বলেন, নিচের কোনটি বাংলা উপসর্গ? এখন ইতিহাসের ইতি, উপমন্ত্রীর উপ, প্রশংসার প্র, গরমিলের গর, দেখেন তো কোনটা হবে। ভেরি গুড, ইতি। ওই যে আমরা বলছি ইতি, অগা, রাম, মনে আছে? আর এই যে উপ, প্র, এই দুটো হচ্ছে সংস্কৃত, আর আম, খাস, লাগর, এটা হচ্ছে কি আরবি। আচ্ছা, তার মানে রাইট অ্যান্সার ক। আচ্ছা, এরপর আসেন বাংলাদেশ ব্যাংক অফিসে 2018, বিদেশি উপসর্গজাত শব্দের দৃষ্টান্ত নয়। খেয়াল করেন, বলছে নয়। এখন বলেন তো কোনটা বিদেশি উপসর্গজাত শব্দ হবে না? আচ্ছা, এখন এখানে পাতি, পাতিটা কিন্তু বাংলা উপসর্গ, ঠিক আছে। আর ডি নাম্বারে এটা অপশন মিস হয়েছে, এখানে আসলে ডি নাম্বারে কোনো উপসর্গই নাই। হ্যাঁ, তো এই প্রশ্নটাতে একটু প্রবলেম আছে, আমরা এটা একটু স্কিপ করি। এরপর আসেন, এখানে বলছে কোন শব্দটি হিন্দি উপসর্গ যোগ গঠিত। আচ্ছা বলেন তো, হিন্দি উপসর্গ বা উর্দু উপসর্গ একটা, আমি সেটা পড়াইছি তাই না? এখন বলেন তো হিন্দি উপসর্গ কোনটা বলেন, দেখেন পারেননি। কোনটি হিন্দি উপসর্গ? খাস, এরপর হচ্ছে আম, এরপর হচ্ছে কি হর, এরপর হচ্ছে কি বাজে। খাস, আম, হর, বাজে, তাহলে বলেন কোনটা হবে? ভেরি গুড, হিন্দি বা উর্দু উপসর্গ একটা, হর, এটা আমি একদম ক্লাসের প্রথম দিকে পড়াই দিই। এবার দেখেন কোন শব্দটিতে উপসর্গ ব্যবহৃত হয় নাই? সুগম, লবণ, নিখুঁত, দুর্গম, এটা পারবেন। যেহেতু উপসর্গ কি স্বাধীন শব্দ, অর্থবোধক শব্দের পূর্বে বসে, তাহলে বলেন তো এটা কি হবে? কোন শব্দটিতে উপসর্গ ব্যবহৃত হয়নি? কোন শব্দটিতে উপসর্গ ব্যবহৃত হয়নি? তাহলে উত্তর কি হবে? ভেরি গুড। আচ্ছা, তো দেখেন এটা আমি সলভ করে দিই। এটা হচ্ছে দেখেন উপসর্গ বাদ দিয়ে মূল শব্দ, যেমন দেখেন গম, ঠিক আছে, এটা মূল শব্দ। নিখুঁত, খুঁত মূল শব্দ। দুর্গম, গম মূল শব্দ। বাকি দেখেন এই যে সু, এটা উপসর্গ। নি উপসর্গ। দূর, এখানে দূর, এটা উপসর্গ। এখন লবণে কোনো উপসর্গ বসে নাই, কারণ লবণ শব্দটাই মূল শব্দ, তার মানে রাইট অ্যান্সার খ। আচ্ছা, এইবার দেখেন নিচের কোনটি বিদেশি উপসর্গের উদাহরণ, এটা সলভ করেন। নিচের কোনটি বিদেশি উপসর্গের উদাহরণ? কি হবে বলেন? এখানে বলছে কি কারসাজি, এরপর বলছে অনুগামী, এরপর বলছে অপমান। আচ্ছা, এখন বিদেশি উপসর্গ কোনটা হবে বলেন? ক, তাই না? এটা মনে আছে ওই যে ফার্সি উপসর্গের ভিতরে একটা ছিল দর, কার, একটা দর একটা কার, ফি বছর বদিমের দরকার কমবে না, ওখানে দর একটা ছিল, কার একটা ছিল, তার মানে এটার উত্তর ক। আচ্ছা, আর চোখ, এখন আর চোখ
এই আর চোখে আর কি অর্থ প্রদান করে? এখন মাঝে মধ্যে উপসর্গ দিয়ে বলবো উপসর্গ কোন অর্থ প্রদান করে, এটা খুব সিম্পল। যেমন দেখেন ছাগল, এটা একটা শব্দ। এখন ছাগলের আগে রাম যুক্ত করলে এই রাম উপসর্গ কি অর্থ দেয় বলেন তো? রাম ছাগল মানে কি? ছাগল মানে ছাগল, রাম ছাগল মানে বড়। তার মানে এই রামটা এটা কিন্তু বড় অর্থ দেয়, বুঝছেন? বুঝেন নাই? আচ্ছা, এরপর দেখেন নেতা, কিন্তু এটার আগে আমি যদি পাতি যুক্ত করি তাহলে পাতি নেতা, এই পাতি নেতা মানে কি? ক্ষুদ্র, ছোট নেতা, তার মানে এটা ক্ষুদ্র অর্থ দেয়। এখন আর চোখ, কারো দিকে কেউ আর চোখে তাকাইলে বড় চোখে তাকায় এরকম না, বিশিষ্ট চোখে তাকায়, নিন্দিত চোখে তাকায়, ঠিক আছে? বুঝতে পারতেছেন? তো উপসর্গের অর্থ থেকে আমাদের পরীক্ষাতে প্রায়শই প্রশ্ন আসে, বুঝছেন? উপসর্গের অর্থ থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে এবং প্রশ্নগুলো এইভাবে আমাদেরকে উত্তর করতে হবে। নিচের কোন শব্দটি তৎসম উপসর্গের উদাহরণ? এখন তৎসম উপসর্গ হয়েছে 20টা আছে, তো এই 20টা আজকে আমরা শব্দ যেটা আছে এটা না পড়ি, শব্দটা অনেক বড়, শব্দটা পড়তে গেলে আজকে যেহেতু উপসর্গ আবার মুখস্থ করার ব্যাপার আছে, আমি যদি এখন আবার শব্দটা পড়াই তাহলে আপনাদের অনেক কিছু একেবারে টোটালি মাথার উপর দিয়ে চলে যাবে, বিকজ দুইটা শব্দতে আপনার 60% জিনিস হচ্ছে মুখস্থ করা। তো যেহেতু আবার কালকেই ক্লাস, আজকে যদি এই দুইটাই পড়াই দিই তাহলে কালকের আগে আপনি এটা কমপ্লিট করতে পারবেন না। তো আজকে আমি শুধু উপসর্গটা পড়াই এন্ড আপনারা শুধু উপসর্গটা ভালো করে পড়েন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। জাস্ট শুধু উপসর্গটা ভালো করে পড়েন তাহলেই হবে। আচ্ছা, তো এটা একটু সলভ করেন। নিচের কোনটি তৎসম উপসর্গ? এখন তৎসম উপসর্গ কোনটা? এখন দেখেন সু, এটাও কিন্তু হয়, তবে এখানে কথা আছে, এটা বাংলাও হয় আবার এটা কি তৎসম হয়, তাই না? এটা বাংলাও হয়, এটা তৎসম হয়। এই যে পড়া যেটা আছে, পড়া, এই পড়া এটা হচ্ছে আমাদের একদম পিওর তৎসম, তার মানে এটা রাইট অ্যান্সার ডি। হ্যাঁ, আচ্ছা, কার অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে? এটা হচ্ছে উপসর্গের। অর্থবাচকতা নেই মানে হচ্ছে নিজের অর্থ নাই, অর্থাৎ আমরা জানি উপসর্গের অর্থ নাই। আর অর্থদ্যোতকতা আছে মানে সে অন্যের অর্থের পরিবর্তন করতে পারে। তো কথা সহজ, উপসর্গের নিজের অর্থ নাই কিন্তু অর্থদ্যোতকতা আছে মানে অন্যের অর্থের পরিবর্তন করে, তার মানে এটা হচ্ছে কি উপসর্গ। ওকে, তো আজকের ক্লাসটা, উপসর্গের ক্লাসটা কেমন লেগেছে আমাকে একটু জানান। তো আশা করি আপনারা এই উপসর্গের ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং উপসর্গ কিন্তু খুব কঠিন কিছু না। আপনাকে উপসর্গগুলোর জাস্ট আমি যেটা বলি সেটা পড়বেন। উপসর্গ, হ্যাঁ, উপসর্গের যে প্রকারগুলো আছে সেগুলো ভালো করে পড়বেন, অর্থাৎ দেখা মাত্র বলে দিবেন এটা কোন ধরনের উপসর্গ। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, উপসর্গের অর্থ থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, ঠিক আছে? এরপর হচ্ছে উপসর্গ বের করতে হবে। এই তিনটা কনসেপ্ট থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, অর্থাৎ একটা বাক্য দিবে, একটা শব্দ দিবে, সেখান থেকে বলবে যে উপসর্গ কয়টা, হ্যাঁ এখানে কয়টা উপসর্গ আছে, এটা বের করার জন্য, দ্যাটস ইট, এটাই। তো এই কনসেপ্টগুলো ভালো করে পড়েন। ইনশাল্লাহ আগামীকালও আপনাদের ক্লাস আছে এবং আগামীকাল আমি শব্দ নিয়ে আলোচনা করব। তো ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। এটা কিন্তু খুব ছোট একটা টপিক এবং আমি ইন ডিটেলস আপনাদেরকে এটা বুঝিয়ে দিছি। তো আশা করি এরপর আর ইনশাল্লাহ সমস্যা হবে না এবং এইভাবে আমি প্রশ্ন সলভ করে দেখা দিচ্ছি যাতে পরীক্ষায় প্রশ্ন এলে আপনারা পারেন। ওকে, তো ভালো থাকবেন এবং নিয়মিত ক্লাসগুলো করবেন। আগামীকাল আবার ক্লাস আছে, অবশ্যই ক্লাস করবেন। ওকে, আল্লাহ হাফেজ।